বছরের প্রথম দিনে নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। জনগণের মুখোমুখি হতে ভিতরাই বিভ্রান্তি সৃষ্টি করছে, নির্বাচন সংস্কার দুটোই দরকার, তারেক রহমান। শিক্ষার্থীদের দাবি মেনেই জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার ও নির্বাচনী নতুন বছরের লক্ষ্য, পরিবেশ উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সাথে সম্পর্ক আটকে থাকবে না, পররাষ্ট্র উপদেষ্টা। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন বছরের প্রথম দিনে কিছু শিক্ষার্থীর হাতে বই পৌঁছলেও এখনও নতুন পাঠ্য বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, আর এজন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, পাঠ্য বইয়ের পরিমার্জন এবং বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বছরের প্রথম দিনে সব শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া সম্ভব হয়নি। সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সব পাঠ্য বইয়ের অনলাইন ভার্সনের উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিনের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত দেশের সব শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দিতে না পারলেও অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে সেই সব বই, যা উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। এ সময় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড চেয়ারম্যান জানান, আগামী 20 জানুয়ারির মধ্যে সব শ্রেণীর শিক্ষার্থীরাই হাতে পাবে সব পাঠ্য বই। উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। সেই সঙ্গে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জোর দিয়ে সেই 5 তারিখের মধ্যে, জানুয়ারির 5 তারিখের মধ্যে দশম শ্রেণীর সকল বই দেওয়ার আমরা তৎপরতা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা জানান, এবছর সব পাঠ্য বই দেশের ছাপাখানায় ছাপানো হয়েছে। বিগত বছরের তুলনায় উন্নত করা হয়েছে কাগজ এবং ছাপার মান। শিক্ষা উপদেষ্টা জানান, সব পাঠ্য বই দলীয় রাজনীতির প্রভাবমুক্ত করা হয়েছে। পরিমার্জন করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের 441টি বই। শিক্ষার্থীরা যাতে সঠিক সময়ে হাতে সব পাঠ্য বই না পায়, সেজন্য নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে অনেক ষড়যন্ত্র ছিল, এমনকি আজকে সকালেও আমি দেখেছি যে বই বিতরণের ক্ষেত্রে কোনো জেলায় ষড়যন্ত্র করেই ওগুলো আটকিয়ে রাখা হয়েছিল। আমাদেরকে যে কত ধরনের, কত দিক থেকে বিপরীতমুখী শক্তির সম্মুখীন হতে হয়েছে, এটা কল্পনাতীত। এই বিপরীতমুখী শক্তি যে কত জায়গা থেকে আসছে সেটা আমরা বুঝতেও পারি না। বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। বছরের প্রথম দিনে যেসব শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছে তাদের মধ্যে ছিল উচ্ছ্বাস। আজকে বছরের প্রথম দিনে আমাদেরকে বই এবং সাথে তার ক্যালেন্ডার দেওয়া হয়েছে, এগুলো পেয়ে আমি খুব খুশি হয়েছি। বছরের শুরুতে নতুন বই পেয়ে আমি অনেক খুশি। নতুন বই পড়তে অনেক ভালো লাগে। আমি বই পেয়ে আমি অনেক খুশি। আমার নতুন বই পেয়ে খুব ভালো লাগতেছে। আমরা ভেবেছিলাম যে এবছর বই পেতে হয়তো দেরি হবে, কিন্তু বছরের প্রথম দিন আমরা বই পেয়ে খুব খুশি। এদিকে যেসব পাঠ্য বই শিক্ষার্থীরা হাতে পায়নি, সেসব বই এনসিটিভির নিজস্ব ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পড়তে পারবে শিক্ষার্থীরা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় কিংবা ভিন্ন কোনো উদ্দেশ্য আছে, তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। বলেছেন, রাষ্ট্র এবং রাজনীতির পরিবর্তনের জন্য নির্বাচন ও সংস্কার দুটোরই প্রয়োজন আছে। ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় তিনি বলেন, মানুষ নতুন কোনো দলকে গ্রহণ করবে নাকি বর্জন করবে তা নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে। ইমরুল হাসানের রিপোর্ট। প্রতিষ্ঠার 46 বছর পার করল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নতুন দেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। হঠকারী কিছু করে সেই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বিনষ্ট হতে দেয়া যাবে না। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়, এই ব্যাপারে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক
এবং সজাগ থাকতে হবে। নতুন দল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে নির্ধারণ হবে তাদের গ্রহণযোগ্যতা। সংস্কার ও নির্বাচন ইস্যুতে বিএনপির অবস্থানও তুলে ধরেন তিনি। দেশে প্রয়োজনে আরো নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি, এ নিয়ে বিচলিত হবার কোনোই কিছু নেই। রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সকল গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। বিএনপি মনে করে রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময়োপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। সংস্কারের অগ্রাধিকার ভুল হলে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনগণ প্রশ্ন তুলব বলে মনে করেন তারেক রহমান। ইতিমধ্যেই জনগণের মনে প্রশ্ন উঠেছে, পলাতক স্বৈরাচারের আমলে সৃষ্ট বাজার সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার ভেতর আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। ফ্যাসিস্ট আমলে দায়ের করা লক্ষ লক্ষ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতে বারান্দায় ছুটোছুটি করতে হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা 2024 সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে। আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, সংস্কারের নামে এমন কিছু মেনে নেওয়া হবে না যাতে গণতন্ত্র বিঘ্নিত হয়। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে, সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে হবে। কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। শিক্ষার্থীদের দাবি মেনে সবার সাথে আলোচনা করে 15 জানুয়ারির মধ্যে সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। নতুন বছরে জুলাই অগাস্ট হত্যাকাণ্ডের বিচার, রাজনৈতিক মতৈক্য গড়ে প্রস্তাবিত সংস্কার এবং নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করাই সরকারের লক্ষ্য বলেও জানান সৈয়দা রিজওয়ানা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদনে সরকার সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা। বলেন, তারপরও সব বিষয়ে নিশ্চিত হবার জন্যই আলামত বিদেশে পাঠানো হয়েছে। যদি সত্যি এটা নাশকতা হতো তাহলে ঘটনাটা কিরকম ঘটতে পারত সেটা দেখিয়েছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন, নতুন বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে চায় সরকার। তবে মূল লক্ষ্য তিনটি: বিচার নিশ্চিত করা এই জুলাই আগস্টে হত্যাকাণ্ড এবং যে বর্বরতা চলেছে তার। দ্বিতীয় হচ্ছে যে সমস্ত সংস্কার করার প্রস্তাবনাগুলো আসবে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক মতৈক্য গড়ে সেই সংস্কারগুলো করা। আরেকটা হচ্ছে আমাদের নির্বাচনের একটা ক্লিয়ার রোড ম্যাপ ডেভেলপ করা। আর যে কোনো দেশে অভ্যুত্থানের পর ঘোষণাপত্র দেওয়া হয় উল্লেখ করে পরিবেশ বিষয়ক উপদেষ্টা বলেন, এ বিষয়ে সবার সাথে আলোচনা শুরু হয়েছে। 15 জানুয়ারির মধ্যেই সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া অসম্ভব নয়। শিক্ষার্থীরা যখন প্রোক্লেমেশনের কথা বলেছেন সেখানে আমাদের দ্বিমত করার কোনো সুযোগ নেই, কোনো কারণও নেই। কিন্তু আমরা সরকারের অবস্থান থেকে চেয়েছি যে এটা বাংলাদেশের জনগণের একটা প্রোক্লেমেশন হোক। সকলের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে, এখন হয়তো ড্রাফটিং এর প্রক্রিয়ায় আমরা 14 দিনের মধ্যে আমরা অবশ্যই বিষয়টা ইতিবাচকভাবে দেখব। এটা অসম্ভব কোনো কিছু। কোনো দল নির্বাচন করতে পারবে কি পারবে না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলেও জানান তিনি। এখনো পর্যন্ত তো সরকার এই ব্যাপারে কোনো মতামত জানায়নি। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।
তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলোকে প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ ২৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এমন নির্দেশনা দেন। দেশের রপ্তানি আয় বাড়াতে পণ্যের পাশাপাশি সেবা খাতেও মনোযোগ দেওয়ার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। বছরের প্রথম দিন থেকেই শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাণিজ্য মন্ত্রণালয় মাসব্যাপী এই মেলার আয়োজন করছে। আয়োজক বাংলাদেশ ছাড়াও 7টি দেশের 11টি প্রতিষ্ঠান সহ মোট 361টি প্রতিষ্ঠান এই মেলায় নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবে। এ সময় প্রধান উপদেষ্টা তরুণ উদ্যোক্তাদের ধারণাগুলো বাণিজ্য মেলায় প্রদর্শনের উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান। এই যে কাজটা করছে সে ছোট্ট একটা জায়গায়, আপনি তারে ছোট ছোট জায়গা বন্টন করে দেন, সে শুধু দেখাবে, বোঝাবে কি কত বিনিয়োগকারী আসবে তার কাছে। এই তো মেলার উদ্দেশ্য, যোগাযোগটা করে দেওয়া, খাপে খাপে মিলিয়ে দেওয়া। সেরকম ভাবে তরুণ তরুণীদের করতে পারি, বয়স্কদের করতে পারি। প্রতিযোগিতা হবে, প্রত্যেক উপজেলা থেকে 3 জন 4 জন যা আপনারা বিচার করেন আসবে, তাদের জায়গা পাবে, তাদের সমস্ত খরচ সরকার বহন করবে। এই মেলার প্রস্তুতি সারা বছর ধরে চলবে, জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় বাছাই করা কে ফাইনাল মেলাতে জায়গা পাবে, কার বুদ্ধি সবচেয়ে বেশি। দেশের রপ্তানি আয় বাড়ানোর জন্য সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরে ডক্টর ইউনূস পণ্যের বহুমুখীকরণের উপর গুরুত্ব আরোপ করেন। এ সময় তিনি ফার্নিচার পণ্যকে 2025 সালের জন্য বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন। সরকারি পৃষ্ঠপোষকতায় স্থানীয় পণ্যের মান উন্নয়নে সেবা প্রদানকারী সংস্থাগুলোকে আরও শক্তিশালী করা হচ্ছে। সকলের সম্মিলিত প্রয়াসে নতুন নতুন পণ্য উদ্ভাবনের মাধ্যমে আমাদের রপ্তানিকে আরও সমৃদ্ধ করতে হবে। পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমি আমাদের ব্যবসায়ী মহলকে অনুরোধ জানাচ্ছি। মেলা উদ্বোধনের পর প্রধান উপদেষ্টা মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টল পরিদর্শন করেন। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা এবং ছুটির দিন রাত 10টা পর্যন্ত এই মেলা চলবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। আন্দোলনের মালিকানা কারো একার নয় মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু বলেছেন, দেশের সব মানুষের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য মঈন খান বলেছেন, আগে সংস্কার পরে নির্বাচন এমন বক্তব্য কোনো অর্থ বহন করে না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে। ঢাকা ও চট্টগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। 24 জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার সাথে সমানতালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রদল। ছাত্র জনতার আন্দোলন সেটা কিন্তু ছিল এই স্বৈরাচারী গণতান্ত্রিক সরকার হাসিনার, তার বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শুধু গণতান্ত্রিক অধিকার নয়, অর্থনৈতিক প্রতিষ্ঠার আন্দোলন। এবং সেই আন্দোলনে দেশের সাধারণ ছাত্রদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিল। মানব সভ্যতা বিকশিত হয়েছে সংস্কারের মাধ্যমে। আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। সততা নীতি আদর্শ নিয়ে আগামীর বাংলাদেশ গঠনে ছাত্রদল বলিষ্ঠ ভূমিকা পালন করবে এমন প্রত্যয় ব্যক্ত করে সংগঠনটির নেতারা বলেছেন, অতীতে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্যের বিলুপ্ত করা হবে। বিগত সময়ে যে ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের অবরণ্য হয়ে উঠেছিল যে ছাত্র রাজনীতি, সে ধরনের ছাত্র রাজনীতি বাংলাদেশ থেকে পুরোপুরি বিলুপ্ত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এদিকে চট্টগ্রামে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অপর এক সমাবেশে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলনের মালিকানা কেউ নিতে চেষ্টা করবেন না। দেশের সব মানুষের আন্দোলনে ফ্যাসিস্ট সরকারকে বিদায় নিতে হয়েছে। আন্দোলনের মালিকানা
কেউ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ মালিকানার হিসাব যদি করতে হয় আমরা যে হিসাব দেব আপনারা লজ্জা পাবেন। হিসাব কিন্তু দিচ্ছি না, কেন দিচ্ছি না জানেন? হিসাব আমরা চাই না আন্দোলনকে নিয়ে দেশে একটি বিভক্তি সৃষ্টি হোক। আমরা চাই আন্দোলনকে নিয়ে দেশে ঐক্য সৃষ্টি হোক। এদিকে চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনা এবং অন্যান্য ইস্যু একসাথে চলবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা জানান। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেয়। তার বিরুদ্ধে দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেক অভিযোগ জমা পড়ে। শেখ হাসিনার বিচারে দৃঢ় অবস্থানে অন্তর্বর্তী সরকার, কিন্তু ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতে না পারলে ঢাকা দিল্লি সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? এমন প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত আনার ইস্যু ছাড়াও দুদেশের আরও অনেক স্বার্থের ইস্যু আছে। চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা ভালো সম্পর্ক চাই, চীনের সাথেও ভালো সম্পর্ক চাই, কারণ আমাদের স্বার্থ আছে প্রতিটি ক্ষেত্রেই ভালো সম্পর্ক রাখার ক্ষেত্রে। এবং আমি বিশ্বাস করি যে যাদের কথা বললাম তাদেরও স্বার্থ নিহিত আছে ভালো সম্পর্কের মধ্যে। কাজে আমি আশাবাদী যথেষ্ট এই বছরের ব্যাপারে। আমি আশা করবো যে এই বছর শেষ হতে হতে আমরা আরও অনেক নিশ্চিতভাবে বলতে পারবো যে হ্যাঁ, আমরা আমাদের সব প্রতিবেশী এবং বন্ধু প্রতিম দেশের সাথে আমাদের সম্পর্ক আরো উন্নত হয়েছে। এটা হলো একটা ইস্যু, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থের ইস্যু আছে দুই পক্ষে, আমরা সেগুলো নিয়ে পাশাপাশি আগাবো। থ্যাংক ইউ। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সাহায্য প্রার্থীদের তালিকা যেন প্রশ্নবিদ্ধ না হয় সেই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সকল কার্যক্রম এবং হিসাব প্রকাশ উপলক্ষে ফাউন্ডেশন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। সার্জিস আরও বলেন, আহত না হয়েও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে অর্থ সহায়তা চাচ্ছেন অনেকেই। এই সংকট সমাধানের চেষ্টা চলছে। এখন পর্যন্ত ফাউন্ডেশন থেকে 2,229 জন শহীদ এবং আহত পরিবারকে 32,27,000 টাকা সহযোগিতা করা হয়েছে বলেও জানান সার্জিস। প্রশ্নের জবাবে তিনি জানান, অর্থ সহায়তার পাশাপাশি আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমাদের এখানে এমন অনেক ফাইল এসেছে যারা নিজের এখন বানিয়ে আনছে ওইভাবে, বিভিন্ন হসপিটাল থেকে, প্রাইভেট হসপিটাল থেকে ডাক্তারদের সাইন, ইভেন ওই সাইন তারা নীলক্ষেতও বানাচ্ছে, এই প্রুফও আমাদের এখানে আছে। সো আমাদের অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে যেন আমাদের এই লিস্টটা প্রশ্নবিদ্ধ না হয়। ডিএনএ এক্সক্লুসিভ, বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের কথিত অপারেশন অক্টোপাস বিশ্লেষণ শিরোনামে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের সাম্প্রতিক প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং তার যাচাইকৃত ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে দাবি করা হয়, এই সংবাদটি প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার একটি সুপরিকল্পিত প্রচারণার অংশ। বাংলাদেশকে অস্থিতিশীল করার অসৎ উদ্দেশ্য নিয়ে পরিচালিত এই ধরনের অপপ্রচারে মনোযোগ না দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানানো হয় প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে। বছরের শুরুতে রাজধানীসহ সারা দেশে বেড়েছে শীতের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, কুয়াশার স্থায়িত্ব এবং বাতাসের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দুদিন পর এই অবস্থার কিছুটা উন্নতি হবে, তবে আগামী 10 দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। মেজবা হাসানের রিপোর্ট। কুয়াশার চাদরে মোড়ানো দেশের উত্তরাঞ্চল। নতুন বছরের প্রথম দিনে সূর্যের আলো দেখেনি এ অঞ্চলের মানুষ। সেই সাথে হিমেল বাতাস বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। আর দিনাজপুরে দিনের সর্বনিম্ন তাপমাত্রায় শীত অনুভূত হচ্ছে আরও বেশি। প্রচণ্ড ঠান্ডা আজকে সারা দিন বাতাস, শীতের বস্ত্র নাই, কাপড় নাই, কম্বল নাই, কিভাবে আমরা চলবো, কিভাবে আমরা খাবো? আমাদের মতো মানুষের এখন বাইরে বাড়ানোর মুশকিল হয়ে গেছে। দেশের কয়েকটি স্থানে কুয়াশা ভেদ করে সূর্য উঁকি দিলেও কমেনি কুয়াশা ও শীতের দাপট।
মানে একটার পরে মনে একটু হালকা রোদ দিছিল, তারপরে আবার বাতাসের জন্য ঠান্ডা বাইরে বের হতে যাচ্ছে না আর কি। ঠান্ডা খুব, ছেলে পেলে নাই, ছাত্রছাত্রী নাই, ব্যবসা একদম চলতেছে না আমাদের। এখন খুব কষ্ট হচ্ছে, বুড়ো বয়স্ক লোকের বাচ্চাদের, অসুস্থ লোকের কষ্ট হচ্ছে, এমন ঠান্ডা দিনাজপুরে আছে। আবহাওয়া অফিস বলছে আরও 3 দিন থাকতে পারে বাতাসের তীব্রতা। হিমেল বাতাস ও কুয়াশা কেটে গেলে হতে পারে বৃষ্টিপাত। সেই সাথে শৈত্য প্রবাহের পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। অনেক সময় দেখা যাবে যে টেম্পারেচার অনেক কমে আসছে কিন্তু বাতাস নাই, তো মোটামুটি একরকম পজিশন। আর এখন যদি বাতাসটা থাকে, ওই আমাদের কোল্ড ওয়েভ বা শৈত্যপ্রবাহের একটা অবস্থা তৈরি করেছে, এরকম পরিস্থিতি থাকতে পারে 3 তারিখ পর্যন্ত। আমরা ধারণা করছি যে 10 তারিখের কাছাকাছি সময়ে হয়তো বা বাংলাদেশে কিছু অংশে কোল্ড ওয়েভ আসতে পারে। এর আগে তেমন একটা সম্ভাবনা আমরা দেখি না। এদিকে শীতে নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শীতের প্রকোপে এখানে কিছু ডায়রিয়া রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া এবং ডায়রিয়া এবং পাতলা পায়খানা সহ অন্যান্য রোগেও আক্রান্ত হচ্ছে। ঠান্ডা, কাশি, জ্বর, ভর্তি না করে ওষুধ নিয়ে গেছিলাম বাসায়, ঠান্ডা কমছে না, কাউকে ভর্তি করছে। বাচ্চা নিউমোনিয়া হচ্ছে, মোটামুটি 4 দিন হয়েছে, মোটামুটি বাচ্চা একটু সুস্থ। শীতে সচেতন থাকার পাশাপাশি পুষ্টিকর খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নতুন আশা আকাঙ্ক্ষা নিয়ে শুরু হলো 2025। পুরনো বছরকে পাশ কাটিয়ে সমস্ত দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে, নতুন প্রত্যাশায় ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশবাসী। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে 31st নাইট। নিষেধাজ্ঞা অমান্য করে আতশবাজি ফোটানো সহ ছিল ফানুস ওড়ানোরও আয়োজন। আরাফাত ইসলামের রিপোর্ট। ঘড়ির কাঁটা নতুন বছর ছুতেই অবিরত আতশবাজির ঝলকানিতে বর্ণিল হয়ে ওঠে রাজধানীর রাতের আকাশ। পাশাপাশি ফুটতে থাকে পটকা, বিকট শব্দে প্রকম্পিত হয় চারপাশ। নতুন বছরকে বরণ করে নিতে এভাবেই একযোগে ঢাকার বিভিন্ন এলাকার ছাদ ও খোলা স্থান থেকে আতশবাজি ফোটানো হয়, অনেকেই আবার ফানুস উড়ায়। যদিও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে এমন আয়োজন বন্ধের উদ্যোগ ও আহ্বান ছিল। 31st নাইট ঘিরে রাজধানী জুড়ে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়। বর্ষবরণ ঘিরে রাজধানীর 5 তারকা হোটেলগুলো সেজেছিল বর্ণিল সাজে। বাহারি রঙের পোশাকে সুসজ্জিত হয়ে আনন্দে মেতে ওঠেন নানা বয়সী মানুষ। কেউ আসেন পরিবার, আবার কেউ আসেন বন্ধুবান্ধব নিয়ে। অনেক এনজয় করেছি। আমরা সবসময় বিদেশে, আমি লস এঞ্জেলেসে থাকি, ওখানে সবসময় করা হয়, বাট এইবার বাংলাদেশে একটু অন্যরকম। ডিজে পার্টিটা এত ভালো লেগেছে যে মানে পরিবেশটাকে অন্যরকম করে দিয়েছে। দেশবাসী যাতে একটু শান্তিতে থাকে, স্বস্তিতে থাকে। 2025 সাল সবার জীবনে শুভ হয়ে উঠুক এবং বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনুক। নিষেধাজ্ঞা অমান্য করে ফানুস উড়ানোর ঘটনায় রাজধানীর ধানমন্ডি ও মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস। এছাড়া বর্ষবরণ উদযাপন করতে গিয়ে 2 শিশুর অগ্নিদগ্ধ হওয়ারও খবর পাওয়া গেছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হকের প্রায় 150 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া প্রায় 700 কোটি টাকার সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। এমন অভিযোগে ইতোমধ্যে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। আনিসুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগী অ্যাডভোকেট তৌফিকা করিম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত 7 অক্টোবর থেকে অনুসন্ধান শুরু করে দুদক, যার মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং তার ঘনিষ্ঠ সহযোগী তৌফিকা করিমের বিরুদ্ধে 100 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়াও অপর এক সহযোগী ফারহানা ফেরদৌস নামে এক নারীর বিরুদ্ধে আসা পৃথক আরও একটি অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করছে দুদকের অনুসন্ধান টিম। যেই শাসন ব্যবস্থায় দেশ চলছে তাতে কেউ নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। সুষ্ঠু নির্বাচন এবং সংস্কার নিয়েও তার দল শঙ্কিত বলে জানান তিনি। রাজধানীর কাকরাইলে দলটির কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন।
হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিলেও দলটির সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান GM কাদের। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির মহাসচিব এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 43তম BCS এর নতুন প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। সকালে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হয়ে এই দাবি জানান বাদ পড়াদের অনেকে। 43তম BCS এ নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের 15 অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন দেয়া হয়। এতে বিভিন্ন ক্যাডারে 168 জন প্রার্থী বাদ পড়েন। নতুন সিদ্ধান্ত অনুসারে 1896 জনকে ক্যাডার পদে সুপারিশ করা হয়। তাদের 15 জানুয়ারির মধ্যে যোগ দিতে বলা হয়েছে। 15 অক্টোবর 43তম BCS এর নিয়োগের প্রজ্ঞাপনে 2064 জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। 2023 সালের 26শে ডিসেম্বর 43তম BCS থেকে 2163 জনকে ক্যাডার পদে এবং 642 জনকে নন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছিল PSC। সব মিলিয়ে 43তম BCS থেকে বাদ পড়লেন মোট 267 জন। এর আগে 41তম BCS এর গেজেট থেকে বাদ পড়েন 67 জন, 40তম থেকে 34 জন, 37তম থেকে 61 জন, 38তম থেকে 75 জন এবং 36তম থেকে 38 জন বাদ পড়েছিলেন। নগদ নিবেদিত অর্থনীতির খবর। সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। ডিসেম্বরে রেমিটেন্স এসেছে 263 কোটি 90 লাখ মার্কিন ডলার, একক মাস হিসেবে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। দেশীয় মুদ্রায় এই রেমিটেন্সের পরিমাণ 31,668 কোটি টাকা। সেই হিসেবে দৈনিক দেশে এসেছে গড়ে 8 কোটি 51 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশের রেমিটেন্স এসেছে 263 কোটি 90 লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময় এসেছিল 199 কোটি 10 লাখ ডলার। এর আগে 2020 সালের জুলাইয়ে এসেছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিটেন্স। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন 259 কোটি 82 লাখ ডলার রেমিটেন্স। তবে এবার ভাঙল সেই রেকর্ড। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছে বিসিবি। টুর্নামেন্ট শুরুর আগে খেলোয়াড়রা 50% টাকা পাওয়ার কথা থাকলেও সেটা হয়নি। বর্তমান পরিস্থিতিতে ফ্র্যাঞ্চাইজিদের ওপর কঠোর হতে পারছে না বোর্ড। তবে দেরিতে হলেও ক্রিকেটারদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আমাদের যে বিপিএল টিম আছে, আমি বলেছি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি ওনার সাথে ডে 1 থেকে যোগাযোগ করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে, যেভাবে আমরা গিয়েছি। গত 4 মাসের সিচুয়েশন দেখতে হবে আপনার সবার তরফ থেকে। তার মানে তা না যে প্লেয়াররা পয়সা পাবে না। ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, তাদের বলছি। আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি, কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজি। তবে মাঠের খেলায় বিপিএলের শুরুটা নিয়ে সন্তুষ্ট বোর্ড সভাপতি। ব্যাটাররা যেমন সুবিধা পাচ্ছেন, বোলারদের জন্য মুভমেন্ট আছে। 25-এর প্রথম দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির সভাপতি জানালেন ক্রিকেটে গত বছরের প্রাপ্তি অপ্রাপ্তি আর আগামীর প্রত্যাশার কথা। আমাদের তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স শুধু দেখেন তাহলে ইট ওয়াজ এ মিক্সচার। আমরা পাকিস্তানে 2 টেস্ট সিরিজ জিতেছি, ইন্ডিয়াতে 2টা হেরেছি, ওয়েস্ট ইন্ডিজের সাথে 1-1 হয়েছে টেস্ট সিরিজ, ঢাকায় আবার 2টা হোম সিরিজ হেরেছি, আবার T20 ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হারিয়েছি। সো ইটস লাইক মিক্সচার। এক্সপেকটেশন ওই আমার যেই পরিকল্পনা মাথায় আছে ওগুলো সবগুলোই যাতে দেখতে পারি আমার যে কয়দিন এই টেনিয়রে আছে। এর আগে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেটারদের সাথে আনুষ্ঠানিক ফটো সেশনে অংশ নেন বিসিবি সভাপতি। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার। বছরের প্রথম দিনে নতুন বই পায়নি বেশিরভাগ শিক্ষার্থী, দুঃখ প্রকাশ শিক্ষা উপদেষ্টার। জনগণের মুখোমুখি হতে ভিতরাই বিভ্রান্তি সৃষ্টি করছে, নির্বাচন সংস্কার দুটোই দরকার, তারেক রহমান। শিক্ষার্থীদের দাবি মেনেই জুলাই ঘোষণাপত্র, বিচার সংস্কার ও নির্বাচনী নতুন বছরের লক্ষ্য পরিবেশ উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত না দিলেও ভারতের সাথে সম্পর্ক আটকে থাকবে না, পররাষ্ট্র উপদেষ্টা।
এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।